কে কাকে ডেকেছে কে কাকে ডাকেনি, তখন সবাইকে এক কাট্টা হতে হয়। পশ্চিমবঙ্গে আমরা বললাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো। আইএসএফ গত বছর ব্যাঙ্গালোরে যখন মিটিং হলো ইন্ডিয়া ব্লকে, আপনারা সবাই জানেন, আমাদের লোকজন বলছিল কি হলো, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে চলে গেলেন। ঠিক ছিল, আমরা বললাম এটা কোনো দেশের নির্বাচনী সমঝোতা না, এক একটা রাজ্যে এক এক রকম অবস্থা, সেরকম হবে। মমতা বলছিল ভোটে আসন সমঝোতা করে নিন, কে নেতা হবে প্রধানমন্ত্রী হবে ঠিক করে নিন। আমরা বলেছিলাম নেতা না, দেশে এখন নীতি দরকার, নেতার অভাব নেই, পাড়ায় পাড়ায় নেতা আছে, নীতির দরকার। আর দ্বিতীয় বলেছিলাম কোন জাতীয় স্তরে আসন সমঝোতা হবে না, এক একটা রাজ্য, মণিপুর একরকম, কেরালা একরকম, বিহার একরকম, মহারাষ্ট্র একরকম, গুজরাট আর একরকম, পশ্চিমবঙ্গ আর একরকম, সেখানকার বাস্তবতা অনুযায়ী আসন সমঝোতা হবে। সবাই মেনে নিল। আইএসএফ তখন কি বলল, যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার, আগে কখন আমি বলিনি, মিডিয়াতে গিয়ে বলল যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না, চাপ পাওয়া। কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না, আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না। দুজনকে বোঝানো হলো যেটা দেশের নির্বাচন চলো একসঙ্গে যাই, বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে, আরে বাপু ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে, কেন বললে? একেবারে টেলিভিশন চ্যানেলে বসে বলল। কারা বলছিল? আরএসএস সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রথমে, আরএসএস বিজেপি। তখন তারা এনডিএ তৈরি করার চেষ্টা করলো নতুন করে। মোদী বললেন, মমতা ভয় পেয়েছিল, বললো সীতারাম ইয়েচুরি সব ঠিক করে নিচ্ছে, রাহুল গান্ধী সব ঠিক করে নিচ্ছে। নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে চলে গেল, মমতা ব্যানার্জি ট্রেন থেকে নেমে গেলেন। আমি সেই দিন নওশাদ সিদ্দিকী বলেছিলাম, এসব কথা কেউ বলে যে দেশের রাজনীতিতে কে কোথায় যাবে, পার্লামেন্টে দিল্লিতে দেশ বাঁচানোর জন্য, তার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক হবে? পশ্চিমবঙ্গে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ব। তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী, যাদের সঙ্গে কথা বলছিলাম, তো মাঝখানে এমন শক্তি ছিল। এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না, কোটি কোটি টাকা, এই যে খবরের কাগজ টেলিভিশনগুলো রোজ শুভেন্দু, রোজ সুকান্ত, রোজ অভিষেক করছে, কার টাকায়? টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক, কোম্পানিরও। আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে, অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল। আর সেখানে দাঁড়িয়ে রোজ দেখাচ্ছে বাইনারি, বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়া হচ্ছে। মাঠে ময়দানে লড়াই কি হচ্ছে আপনারা মুর্শিদাবাদে দেখেছেন, 3 দফার ভোট দেখেছেন, 4 দফার ভোট দেখেছেন, কৃষ্ণনগরে দেখেছেন, রানাঘাটে দেখেছেন, বর্ধমানে দেখেছেন, দুর্গাপুরে দেখেছেন, আসানসোলে দেখেছেন, বোলপুরে দেখেছেন, বীরভূমে দেখেছেন। কার সঙ্গে কার লড়াই হচ্ছে? এটা কি পাড়ার কলতলা ঝগড়া? কোথায় বিজেপি? বিজেপি নিজে মনে করছে পাতলা হয়ে গিয়েছে। গোটা দেশে লড়াই হচ্ছে, মিজোরামে, মণিপুরে, আসামে, বিহারে, মহারাষ্ট্রে, গুজরাটে, কারণ দেশের নির্বাচন। মমতা এখানে বলছে আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছিলাম, আর তিনি আগেই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ইন্ডিয়া ব্লক থেকে নেমে গেছেন। এখন কালকে আবার বলছেন। আমি বললাম, সেদিন বলেছিলাম, আইএসএফকে বলেছিলাম, প্রেস কনফারেন্সও বলেছিলাম, যে দেখো বাপু, হাওড়া থেকে যখন কোনো ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেক লোক ওঠে। আমি তো টিটি নই, সবার টিকিট আমরা চেক করি না প্যাসেঞ্জার হিসেবে, কিন্তু সবাই দিল্লি যায় না। কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ ধানবাদে নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়। তো মমতা ব্যানার্জি এরকম যেই বাংলার সীমানা পেরিয়েছে অমনি সুরত করে নেমে গিয়েছে, তাহলে আমি কি করবো? সে তো নিজে নেমে গেল।
কেন নামলো? কারণ ভাইপোকে সিবিআই এর চার্জশিট থেকে বাঁচাতে হবে। এই তৃণমূলের নেতারা যারা মস্তানি করছে তাদেরকে বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি কারোর জন্য না, নিজের ভাইপো আর ভাইপো বউয়ের জন্য সোনা পাচার কাণ্ড, চন্দন কাঠ পাচার, জঙ্গল সাফ করে দেওয়া, সমস্ত রকমের স্কিমের টাকা চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর এই সব টাকা কিভাবে ভাইপো আর ভাইপোর বউয়ের অ্যাকাউন্ট থেকে বিদেশে গিয়েছে সব ডকুমেন্টস ইডি সিবিআইকে দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। হেমন্ত সোরেন জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আর এখানে চার্জশিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাইরে রাখছে। আমি যখন বললাম প্রেস কনফারেন্স করে, বক্তৃতা করে, যে ফরাসি, ব্রিটিশ, মালয়েশিয়ান বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়েছে, আমার ঘরে পুলিশ আর তৃণমূলের অভিষেকের লোকজন কতগুলো ওই কালীঘাটের ব্রিজের উপর বসে থাকে না খদ্দেরের জন্য, হ্যাঁ, এখন তাদেরকে বলতে হয় কি, বলে না আপনি তো ওসব বলতে পারবেন না, বলে না কি বলতে হয়, হ্যাঁ, সেক্স ওয়ার্কার, যৌন কর্মী, তাদেরকে পাঠিয়ে দিল ধর্ণা দেওয়ার জন্য। আর আমার কাছে একটা চিঠি পাঠালো অভিষেক ব্যানার্জি যে মানহানি মামলা করব 275 পাতার। আলাম ওটা দিয়ে বাচ্চার গুঁয়ো ফেলা যাবে না, এমনভাবে লেখা ছিল। বললো বিজ্ঞাপন আপনাকে প্রেস কনফারেন্স করে কাগজে ওই জায়গায় বলতে হবে যেখানে আপনি বলেছেন। আলাম যার মান নেই তার আবার হানি কি করে হয়? আজ পর্যন্ত মামলা করেনি, করতে পারে না। আমি চেয়েছিলাম মামলা করুক, তাহলে হাইকোর্টে গিয়ে যেটা ইডি সিবিআই জমা দিচ্ছে না, আমি বলতাম হুজুর দেখুন এই ডকুমেন্টস আছে, সাহস হয়নি। কিন্তু পেছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কলকাঠি নাড়লো যে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে। বিজেপি ছাড়লো, ক্যান্ডিডেট দিচ্ছিল না। আর নওশাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে, আমার ব্যক্তিগত অসুবিধা আছে, আমি স্বীকার করি, থাকতেই পারে। আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম, আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে, আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে। সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না, আমরা আলোচনা করে যাচ্ছি। অন্যদিকে 22টা আসন, আলাম পাগল নাকি, 42টা আসনের মধ্যে 22টা আসন, সেখানে কেটে বললো 17টা। আমি নট সো সিরিয়াস। বিমানদা বললেন 17টা আসন, তাহলে কংগ্রেসকে কি দেবো, বামফ্রন্টকে কি দেবো 42টার মধ্যে? এটা তোমরা প্রথমবার লড়ছো, এটা জানা দরকার। এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে, এই প্রথম বামফ্রন্ট অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করেছে, নাহলে আমরা 42টা আসনে 42টায় লড়ি বরাবর। তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে। ওরা বললো 10, 12টা, 14টা চেয়েছিল, 12টা বললো, আমরা বললাম 10। বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম, আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে। বিমানদা বললেন লিখিতভাবে, ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে। সত্যি কথা, লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো, আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও, সিপিএম দেবে নিজের কোটা থেকে, তোমাদের পছন্দ মতো লিস্ট যে 8টা দিয়েছে তার মধ্যে থেকে 4টে দেবো। তাহলে 5টা হলো। বিকাশ বাবুকে বিশ্বাস করো, বিকাশ বাবু কথা বলবেন, বিকাশ ভট্টাচার্য কথা বললেন। আচ্ছা, এটা কোনো আবদার হতে পারে? এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম, ছাত্র আন্দোলনের নেতা, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, গড়ে পিঠে তৈরি করেছি, আমাদের কাছে সবাই সমান। আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না, কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে, চোরদেরকে তাড়াতে হবে, দুষ্টদেরকে শাস্তি দিতে হবে, আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে, আমাদের উন্নয়ন ফিরিয়ে আনতে হবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, নিকাশি, হাসপাতাল সব ঠিক করতে হবে। কারা করবে? এই জন্য মীনাক্ষী, এই জন্য সৃজন, এই জন্য প্রতিকূল, এই জন্য নওশাদ সিদ্দিকী, এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায়। এরকম 100, 200, 300 আমাদের নতুন কর্মী নেতা দরকার, যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটনটা ধরবে। রিলে রেস এটা, আমরা 400 মিটারের রিলে দেখেছেন, 800 মিটারের রিলে দেখেছেন, 100 মিটারের দৌড় শেষ হবে না। তাহলে যাতে আমার ব্যাটনটা আমি সৃজনকে দিয়ে যাই, সুজনের ব্যাটনটা যাতে সে প্রতিকূলকে দিয়ে যায়, হ্যাঁ, আমরা যাতে মীনাক্ষীর হাতে দিয়ে যাই, এরকম আমি নিজে মনে করেছিলাম
নওশাদ সিদ্দিকীকে আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে, যৌথ নেতৃত্ব, তার মধ্যে অনেক যোগ্য, মার্জিত, শিক্ষিত, যুক্তি গর্ব হয় বিধানসভায় যখন সে কাজ করে। এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এখানে তাকে আটকাচ্ছিল। যখন জেল দিল, প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল, প্রথম বাম ফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস। তার আগে কংগ্রেস কর্মীরা আসেনি, নির্বাচনের সময় আসতে চায়নি। আমরা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল, আইএসএফ থেকে, আমরা মৌলারি থেকে মিছিল করলাম, রামলীলা ময়দান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত। কংগ্রেসও এলো। আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো। যেদিন নওশাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো, আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে লড়ে ফিরছে। সে নির্বাচনে নাও দাঁড়াতে পারত। আমাকে একজন জিজ্ঞেস করলো, না একটু বেশি কথা বলবো না, আমি সাফ সাফ কথা বলে, আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায়, এই কাকলি যখন টাকা নিয়েছিল, বলেছিলাম না এরা চোর, বলেছিলাম। বিজেপিকে সরাসরি বলেছিলাম দাঙ্গাবাজ। নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে। এজন্য अमित शाह और ममता ठीक করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে। আমি বলেছিলাম পার্লামেন্টে आप अगर संसद में बोलने नहीं दोगे हम सड़क से बोलेंगे, लेकिन हम बोलेंगे। गत 5 বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি। ছাত্র, যুব, শ্রমিক, মহিলা, কৃষক, ক্ষেত মজুর, শিক্ষক, যারা অবসরপ্রাপ্ত, যারা ছোট ব্যবসায়ী, কারবারি, সবাইকে জড়ো করছি। কঠিন কাজ, কঠিন কাজ। এখানে যারা মুরগি পোষে দেখবেন, আমি ছোটবেলায় দেখতাম কাপ হয় না, এমনি ঝুড়ি না, একটু উঁচু ঝুড়ি হয়। মুরগি ছোট ছোট বাচ্চা হয়, তখন সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ির নিচে রাখতে চান, দুটোকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, আবার চারটাকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, হয় না? এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম, একজন ফুট করে বাইরে বেরিয়ে গিয়েছে। আমি মুরগির বাচ্চা বলছি না, বড় নেতা। আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম, তার একমাত্র এমএলএ। এই ভাঙড়ের শুধু নয়, আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে, তার মধ্যে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী ওকে মানে। কিন্তু মুশকিল কি জানেন তো, এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না, আমি আমাদের বলি, সৃজনকে বলি, মীনাক্ষীকেও বলি, ওকেও বলেছি, আবার বলছি, মিডিয়া কি করে জানেন তো, আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয়। আর তারপরে আপনাকে মাল্টি জিমে গিয়ে প্রতিদিন ওই জামার ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না। বোঝা গেল? समझदारों के लिए इशारा काफी है, समझदारों के लिए इशारा काफी है। আর এজন্য এদেরকেও বলি, সৃজনকেও বলছি, তোমার যা সাইজ সেই জামার সেই সাইজের জামা কেন। টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয়, ওটা তোমার জামা ফিট হবে না, ঢলঢলে হবে। তাও জামা সামলে নেওয়া যায়। কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন? দামি জুতো, বেশি বড় সাইজের। আপনার যদি 9 নম্বর সাইজের জুতো হয়, সে 14 নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে, কিন্তু আপনি পা গলাতে পারবেন, কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে, ছোটা তো বন্ধ হয়ে যাবে। সেজন্য নিজের সাইজের জুতো রাখা উচিত। পরিষ্কার কথা, এটা নতুন প্রজন্মকে সবসময় শেখাই। তারা অনেককে আমরা দেখেছি, দুঃখে নিয়ে বলছি, যন্ত্রণা নিয়ে বলছি। এই জন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ। চলার পথে আপনি যখন একসঙ্গে যান, আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয়। একদলকে বলে ওকেশন। যেমন ধরুন, হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, একজন কো প্যাসেঞ্জার সঙ্গে আছে, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় না, তার সঙ্গে মোবাইল নাম্বার নিয়ে নিল না, সে কোনো বিয়ে বাড়িতে দেখা হয়ে গেল, হয় না? ওকেশন। আর একটা বন্ধু হচ্ছে সিজন। এই যে ভোটের লড়াই হচ্ছে, যারা সবাই চলে আসছে এই সিজনে, আবার দেখা যাবে একটা সিজনে নেই, পরের সিজনে আছে। যেমন ফসল এক একটা সিজনের, তাহলে সিজনের হয়। আর একটা বন্ধু হয় রিজনের, যুক্তি দিয়ে। রাজনীতির বন্ধু হয় যুক্তি দিয়ে, রাজনীতি দিয়ে, মতাদর্শ দিয়ে, আদর্শ দিয়ে। মতের মিল হয়, আবার মতের অমিলও হয়। আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে। লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয়,
লক্ষ্য যদি তৃণমূলের লুটটাকে বন্ধ করা হয় তাহলে একদিন না একদিন আবার পথের মিল হবে। এই জন্য কোনো মনোমালিন্য নয়, কোনো ঝগড়াঝাটি নয়। আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের উপরে মিথ্যা মামলা করে, মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সব মানুষকে দিয়ে সেই পুলিশের উপরে। ওটা গণতন্ত্রের কথা। আজ যদি মিথ্যা লাঞ্ছনা হয়, সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। যখন এখানে গুলি চলেছে, যখন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময়, পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে, আমরা আক্রান্ত, সেভ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি। আমি নিজে বলেছি চলো যাব, রাজি হয়নি। যখন জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছেন আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে, আমি বললাম না, আমাদের আইনজীবীরা লড়ছে, ওকে মুক্ত করব, তারপরে ভাঙড়ে যাব। কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক। তুষারদা বললেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে। আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাব। এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙড়ে যাব, আমরা একসঙ্গে সমাবেশ করব। আইএসএফ রাজি, আইএসএফ রাজি হয়নি। কেন হয়নি? আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, আমি কোনো মোটিভও দিচ্ছি না। আসলে কি জানেন, রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি, 100 মিটারের দৌড় না, স্কুলে হয় না স্পোর্টস, 100 মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে প্রাইজ পায়, ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না। রাজনীতিটা ম্যারাথন, গোটা জীবন ছুটতে হয়, গোটা জীবন বাজি রাখতে হয়, গোটা জীবন লড়তে হয়। এখানে আমার অনেক চাচারা আছেন, অনেক বয়স্ক লোকেরা আছেন, তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয়, কত প্রতিবন্ধকতা, কত বন্ধু হারাতে হয়, কত লাঞ্ছনা সহ্য করতে হয়। কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায়, কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে, ভূমিগত হয়ে কাজ করতে হয়েছে, নাম পাল্টে কাজ করতে হয়েছে। কিন্তু এটা হচ্ছে লম্বা লড়াই। তাহলে 100 মিটার 200 মিটার ছুটে গিয়ে কেউ যদি মনে করে আমি অলিম্পিকের মেডেল পেয়ে যাব, তাহলে হবে না। আমরা 1700 মিটার দৌড়তে চাই, ম্যারাথন দৌড়তে চাই। এবং আসুন, যারা আমার দিকে হাত বাড়াবেন তাদের থেকে আমরা গলা বাড়িয়ে কোলাকুলি করব। সবাইকে মিছিলে পা মেলাতে হবে না, সবাইকে ঝান্ডা ধরতে হবে না, সবাইকে ইনকলাব জিন্দাবাদ করতে হবে না। কিন্তু বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেটা দেখতে হবে। এই যাদবপুর কেন্দ্রে যদি ভাঙড়ে মস্তানি গুন্ডামি করে ভোট লুট না হতো, তাহলে সিপিআইএম, বামফ্রন্ট, লাল ঝান্ডা পার্লামেন্টে থাকতো, আপনাদের প্রতিনিধিত্ব করত। কি আজার হচ্ছে? আমি কি অনেকক্ষণ ধরে বলে দিলাম? তাহলে আমি শেষ করে দিতে পারবো। বলুন বলুন, আমি এখনো ভোট দেওয়ার কথা বলিনি তো। যারা এতটা পথ হাঁটলেন আমার সঙ্গে, ঘামে গরমে, প্রার্থীর সঙ্গে, সাধারণত যেখানে মিছিল শেষ হয়ে যায় তারপরে মিটিং চালানো মুশকিল হয়ে যায়, সবাই বাড়ি ফেরার সাহায্য। আবার অনেকে যারা মিছিলে হাঁটেননি কিন্তু আশেপাশে যারা আছেন তারা এসে জড়ো হয়েছেন। আমি অনেক দিন ধরে কিন্তু মুর্শিদাবাদে ভোটে চলে গেলাম, ভোট ক্যান্ডিডেট ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক কথা আমার বুকের মধ্যে জমেছিল, মিডিয়া বারবার জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম না। আজকে আমি অনেকগুলো কথা বললাম, আরো অনেক কথা বলিনি, সব কথা বলা যায় না, কিন্তু আমি এই ঐক্যের আবেদন জানিয়ে যাচ্ছি। রাজনীতিতে কখনো দেরি হয় না, কোনো জিনিস দূর নয়, কোনো জিনিস ইম্পসিবল নয়। আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, বিজেপি বিরোধী ভোট কে ভাঙছে, কেন ভাঙছে? আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, তৃণমূলের কোলে কে দুলছে? আমি বলেছি, যখন বলল যে এত জায়গায় ঘোষণা হচ্ছে প্রার্থী, কেন ডায়মন্ড হচ্ছে না, আমি বললাম আমরা অপেক্ষা করছি, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে প্রতিকূল রহমান যখন ওরা জানিয়ে দিয়েছে, একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে 5টায় আমাদের সম্ভব নয়, বিকাশবাবুকে জানিয়ে দিয়েছে আমরা 4-5টা আসনে সম্ভব নয়, তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরে আমরা আমাদের এসএফআই নেতা প্রতিকূল রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে, তাতে অনেক দেরি হয়ে গেল।
তাও লড়ছে। আজকে আমি গেছিলাম, সন্ত্রাস মুক্ত আমরা করব, সে ফলতা হোক, বজবজ হোক, সন্দেশখালী হোক আর ভাঙড় হোক, বাংলাকে আমরা সন্ত্রাস মুক্ত করব। যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি, তাহলে দেশের সন্ত্রাসী আরএসএস কে, বিজেপিকে আমরা তাড়াতে পারবো না। আর এই তৃণমূল বুঝে নিন, দিল্লিতে মাতব্বর আছে, চৌকিদার আছে বলে এরা তো পোয়া বাড়লো। আমি বলিনি, বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি কি করে বাড়লো, কবে বাড়লো? বললেন 2013-র পর থেকে কেন বাড়লো? তৃণমূল তো তৈরি হয়েছিল 1999 সালে, বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিলেন পরে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন 99 থেকে, বিধানসভায় জিতে অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন 2011-তে। তাহলে সম্পত্তি 2013-র পর থেকে কেন বাড়লো 18,000 গুণ? 2013 পরে কি হয়েছে? কারণ মোদী প্রধানমন্ত্রী হয়েছে। সাইয়া ভাই কোতোয়াল ডার। এখানে আপনার থানার আইসি ওসি যদি মস্তান গুন্ডা স্মাগলারের বন্ধু হয়, তাহলে বেড়ে যায় না? দাপট বেড়ে যায় না? ওই রকম দিল্লিতে চৌকিদার যে নাগপুরের দৌলতে, সে হচ্ছে বিজেপি তৃণমূলের ঘনিষ্ঠ, এই জন্য দাঁড়িয়ে এদের সম্পদ বেড়েছে। এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে গেলেও চার্জশিট থেকে অভিষেকের নাম বাইরে থাকে। এই জন্য দিল্লি থেকে মোদীকে সরাতে হবে, এবং সরবে, লিখে নিন। যারা 400 পার বলেছিল তারা অর্ধেক সংখ্যাও পাবে না পার্লামেন্টের, এটা লিখে নিন। আচ্ছা, কার দৌলতে? সিপিএমের দৌলতে? তৃণমূলের দৌলতে? আইএসএফের দৌলতে? না, মানুষের উপর ভরসা রাখবেন। মানুষ চায় রোজগার, বেকারি সবচেয়ে বেড়েছে। মানুষ চায় খাদ্য, জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কৃষকরা চায় ফসলের দাম, তারা লড়াই করছে, আর বিজেপি লুট করছে। সার নিয়ে কালোবাজারি হচ্ছে, কৃষক চায় সস্তা সার। পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম কম হোক, সর্ষের তেলের দাম কম হোক, মূল্য বৃদ্ধি হয়েছে। ওষুধের দাম আরো বেশি বেড়েছে। আর ইলেকট্রাল বন্ডের টাকায় ওই সব কোম্পানির কাছ থেকে বিজেপি আর তৃণমূল খুব কামিয়েছে। এই জন্য মানুষ রেগে আছে। আমরা সেই রাগকে এক জায়গায় আনতে চাইছি। অনেকে রাজনৈতিক কারণে একসঙ্গে আসলেও অর্থনৈতিক কারণে একসঙ্গে আসতে পারে না। ওই বলে না, মেয়েদেরকে বলছে কেন 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দেবে, বলেছে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে বাবা, কেউ দিচ্ছে না, কেউ কাউকে দেয় না। যে মমতা দিত, অভিষেক দিত, তাহলে এত সম্পদশালী হতো? তাহলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আর অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা বেরোতো? তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এত টাকা বেরোতো? তাহলে অনুব্রত মণ্ডলের কোল্ড স্টোরেজ থেকে এত গাড়ি বেরোতো, এত বাড়ির দলিল বেরোতো? আপনাদের হাতে ভাঁড় ধরিয়ে দিয়েছে, 500 টাকাটা ভাঁড়, আর ভান্ডারটা লুট করেছে তৃণমূল। আমরা বলছি ওই ভাঁড়ের মায়া থাকবেন না, ওই লুট করা ভান্ডার আমাদের আদায় করতে হবে। বলে কি করে হবে সেলিম ভাই? এখন তো গরম ঘাম হচ্ছে, আমার আখের রসের কথা মনে পড়ে গেল। আখের রস বিক্রি দেখেছেন? হ্যাঁ, কি করে রস বার করে? দুটো রং লোহার, মনে আছে? হ্যাঁ, চাকা থাকে না, মাঝখানে রস হলো, আখগুলোকে ঢুকিয়ে দেয়, তারপর একটু চাকা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে। ওই রকম তৃণমূলের যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যারা রসে টৈটম্বুর আছে, দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে, ঘরের টাকা মানুষকে না দিয়ে নিজের ঘর উঁচু মকান বানিয়েছে, মসনাদ বানিয়েছে, এদেরকে ওই মেশিনের মধ্যে ঢোকাতে হবে। আর এই যে অধীর সেলিম জুটি হয়েছে না, বাম কংগ্রেস, এটা হচ্ছে আখের মেশিনের দুটো চাকা, তার মধ্যে যদি পেশাই করা হয় সব রস বেরিয়ে আসবে। হাততালি দিলে হবে। আচ্ছা, আখের মেশিনে যারা রস ঢোকার জন্য আখ ঢোকায়, তারা কি হাততালি দেয়? কি করে? চাকাটা ঘোরায়। আগামী কয়েকদিন আপনারা একটু চাকাটা ঘোরাবেন, তৃণমূলের সব রস আমরা বার করব। চিট ফান্ডের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিভিন্ন ভাতার টাকা, সংখ্যালঘুদের স্কলারশিপ স্টাইপেন্ডের টাকা, তপশিলি জাতির ট্রাইবালসদের, আদিবাসীদের হস্তের ভাতা, বিধবা ভাতা সব আদায় হবে। ওরা বলছে তৃণমূল না থাকলে কে দেবে? বাপের টাকা নাকি দিচ্ছিস? মোদী বলে আয়ুষ্মান ভারত, মমতা বলে স্বাস্থ্য সাথী, এদিকে ভাঙড় বলে আমার একটা হাসপাতাল চাই।
হেলথ সেন্টারে ডাক্তার নেই, নার্স নেই। তাহলে ওরা কি বলতে চাইছে? করোনার সময় কবরস্থান পায়নি মানুষ, শ্মশান পায়নি, লাশ ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত মোদী মমতা বলেনি কত লোক মরেছে। লকডাউন করেছিল, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসবে, মমতা বলল করোনা এক্সপ্রেস ঢুকতে দেব না, লাঠি ঢাল নিয়ে পুলিশকে দাঁড় করিয়ে দিয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরতে পারছিল না, কারখানা বন্ধ, কাজ বন্ধ, অথচ ঘরে ফিরতে পারবে না। কারা লড়েছিল? গোটা দেশে লাল ঝান্ডার শক্তি, রেড ভলেন্টিয়ার। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন, সৃজন ভট্টাচার্য হচ্ছে সেই রকম একজন রেড ভলেন্টিয়ার যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকবে। আর মুর্শিদাবাদে কিরকম ভোট হয়েছে বুঝেছেন তো? আমি ভোট দিতে বলছি না, ভোট করাতে হবে। মাঝখানে তৃণমূল বলবে পুলিশ আছে, আমরা সব ভোট লুট করবো। মন্দবাজি, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। এই যে রাজ্যের পুলিশদের দেখছেন না, পরিষ্কার কথা, কোনো পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার। বাইরে থাকবে, লাইন ম্যানেজ করবে। আর বাইরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে সেখানে ভরানো হবে। একটা বুথেও রাজ্যের পুলিশ ঢুকবে না। সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ নয় ভোটের সম্পর্কে। আর তারপরে যদি কেউ মনে করে যে বুথের মধ্যে ঢুকে রংবাজি করব, মুর্শিদাবাদে দেখেছেন তো, এটা হচ্ছে এরকম কাস্তে হয়, আর এটা দিয়ে গলা ধাক্কাও দেওয়া হয়, গর্দানের মধ্যে চেপে ধরা যায়। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। ওদের ঝুঁকুনি বেড়েছে, এখন লোক দেখাবে, গুজব করবে, কিন্তু আপনাদের বলবো একসঙ্গে থাকবে। যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে, আবার পুলিশের মাতব্বরি বেরোবে, আবার ওই ভাড়া করা গুন্ডা বদমাইশরা আসবে। আমি বলি, শাহজাহান যখন ধরা পড়ল অভিষেকের কাছে, শওকত মোল্লা আর জাহাঙ্গীর গেল, দাদা আমাদের কি হবে? বলে তোদের কিছু হবে না। বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন, কিন্তু তাকে তো রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, এই শওকত, জাহাঙ্গীর, শাহজাহান, এদেরকে মমতা ব্যানার্জি RSS এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে। গুন্ডামি, মস্তানি, লুট, রাহাজানি। টাকা খেয়ে নিল পার্থ, টাকা খেয়ে নিল অনুব্রত, টাকা খেল জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পার্থ ভৌমিক আর তার অভিষেক আর তার টাকা খাটাচ্ছে কে? শাহজাহান। তার মস্তানি করছে কে? শওকত মোল্লা। তার দালালি করছে কে? জাহাঙ্গীর। এটা RSS এর পরিকল্পনা। গোটা দেশে তাহলে কি বলবে? এই দেখো রোহিঙ্গিয়া, এই দেখো বাংলাদেশি, এই দেখো জিহাদি মুসলমান, এই দেখো এরা দাঙ্গাকারী। কারণ বাজপেয়ী বলে দিয়েছে, মমতা থেকে মালপোয়া খাইয়েছিল, মুসলমানরা এরকমই হয়। আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বিষ ঢোকানো হলো, এটা মুসলমানরা করছে, করলো মমতা। আর হেজাব পরে কয়েকটা মৌলবীকে সঙ্গে নিয়ে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এখনো পড়ে না, একটু উর্দু শায়রি করলো, ব্যাস বিজয় বললো দেখো মমতাজ। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো, যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো, ভাগাভাগি হয়ে গেল। আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে, মালদার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে, নদিয়ার মুসলমান বুঝেছে, বীরভূমের মুসলমান বুঝেছে, বর্ধমানের মুসলমান বুঝেছে, হুগলির মুসলমান বুঝছে, হাওড়াও বুঝবে, উত্তর 24 পরগনা বুঝবে, দক্ষিণ 24 পরগনা বুঝবে। আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপশিলি ভাই, আমার আদিবাসী ভাই, যারা মমতার উপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে, তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে, লাল ঝান্ডার মিছিলে। আর তাতে যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে, দেখছেন আপনি? যারা সোশ্যাল মিডিয়া করে, এখন তো মিডিয়া দেখাচ্ছে, যে মিডিয়া দূরবীন দিয়ে CPM-কে দেখতে পাচ্ছিল না মমতার কথায়, এখন CPM ছাড়া কোনো খবর হয় না। মমতা আর বিজেপি CPM-কে গাল না দিয়ে পানি খায় না। এটা CPM-এর মূলত না, আপনাদের মূলত। যারা এখানে বসে আছে তারা নয়, যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা, তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি, ক্লান্ত হয়নি, বিভ্রান্ত হয়নি, লোভে পড়েনি, এদিক ওদিক যায়নি, তারা জড়ো হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু এসছেন, যারা মাঝখানে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন, সেই ভয় কেটে আসছে। আর অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। ইনসাফ ব্রিগেড দেখেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওই মীনাক্ষী রাশিজনরা যেটা করেছিল,
যুব সংগঠন, কোন রাজনৈতিক দলও সেটা করতে পারে না, ওটা বামফ্রন্টেরও ছিল না, নতুন প্রজন্ম। কারণ এই দেশটার যদি দশা পাল্টাতে হয়, দিশা পাল্টাতে হবে। আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথ চাই। আমি নিজে একসময় ইন্টালির এমএলএ ছিলাম, আমি নিজে পাক সার্কাসে, আমি নিজেই আমাদের এইসব জায়গায় আপনারা জানেন সরাসরি মানুষের সঙ্গে জড়িয়ে আছে। আপনাদের বিপদে আপদে, লড়াইয়ে সংগ্রামে, পুলিশের মোকাবিলা করা হোক, মস্তানির মোকাবিলা করা হোক, সন্ত্রাসের মোকাবিলা হোক, সৃজন ভট্টাচার্যকে আপনারা এমপি করলে, সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ভোট দিলে মোহাম্মদ সেলিমকে একজন এক্সট্রা এমপি বোনাসে পাবেন। বলে না সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি, সৃজনের সঙ্গে সেলিম ফ্রি পাবে। ভাঙো, হবে একসাথে হবে। ইনকলাব জিন্দাবাদ। এই কত দেখো তো, লাস্ট ভিডিওটা দেখো তো, লাস্ট ভিডিওটা দেখো, অফ করে দেবো। বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে এসছেন সবাই মানে সতর্কভাবে আপনারা ফিরে যাবেন। কেমনভাবে গাড়ি ঘোড়া করে নিয়ে এসছেন তেমনভাবে সবাইকে বাড়িতে পৌঁছে দেবেন কমরেডদের। আমরা পথ হাঁটার পরে